এই সব কিছু শুধুমাত্র তোমারই জন্য রূপজান। আর কতদিন অপেক্ষা করাবে আমাকে? তোমার জন্য একটু একটু করে সফলতার বিশাল তাজমহল তৈরি করেছি, শুধুমাত্র তোমার জন্য। যত সফলতা, নাম, খ্যাতি, বিজনেস, সব তোমার জন্য। তুমি চাইতে বলে সম্পূর্ণ বিশ্বে সকলের কাছে আরও একটি নাম তৈরি করেছি, মিস্টার সুপার হিরো। তোমার লিখে রাখা গল্পের সুপার হিরো, যাকে কল্পনা করে প্রতিটা লেখায় প্রাণ দিয়েছিলে তুমি। তোমার মতো করে নিজেকে তৈরি করেছি। সুপার হিরো কখনো সুপার ভিলেন হয় না, তাই তো কখনো নিজ হাত ময়লা করিনি। এই হাত শুধু বারিশের রূপজানকে ভালোবাসবে। এই হাত কি আর নোংরা হতে পারে? নোপ। বারিশের বুকের সাথে লেপ্টে রূপ ঘুমিয়ে আছে। এসব কোনো কথা তার কানে পৌঁছাচ্ছে না। বারিশ মৃদু হেসে মুখটা রূপের খুব নিকটে আনিয়ে ফিসফিস করে বলে উঠল, কি মনে করেছিলে আমি কিছু জানি না? তোমার লুকিয়ে লিখে রাখা সম্পূর্ণ গল্প আকারে তোমার কথা, পছন্দ অপছন্দ, আমাকে নিয়ে সৃষ্টি হওয়া অনুভূতি, সব আমার জানা রয়েছে মেরিজান। শুধুমাত্র তোমার মুখে প্রকাশ্য বাকি। আমি তোমাকে ফোর্স করব না, কারণ আমি জানি দিন শেষে তুমি আমার, এবং তা নিজে থেকে ছুটে আসবে তুমি আমার কাছে। বারিশ কথাগুলো বলে বাঁকা হেসে বাড়ির পথে পা বাড়ালো। বারিশ এক রহস্যের নাম, খুব জটিলের মাঝে অদ্ভুত সুন্দর এক রহস্য মানব। এই রহস্যের বেড়াজাল কারোর জানা নেই। এই রহস্য উন্মোচন করতে শুধুমাত্র ভালোবাসায় তৃপ্ত হয়। তার মনে কি চলছে তা সকলের অজানা। পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট সেরে রুমে গাল ফুলিয়ে বসে আছে রূপ। আজকে এতটা দিন হয়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত সেখানকার কোথাও ঠিকভাবে ঘুরে দেখেনি সে। কয়েকবার বের হয়েছে, শুধুমাত্র শপিং, ডিনার আর হালকা ঘোরাফেরা, ব্যাস এতটুকু। বাড়ির সবসময় তাকে সময় দেয়, এখানে সেখানে ঘুরিয়ে আনিয়েছে, তবুও এমন একঘেয়েমি ভালো লাগছে না তার। আজকে তার মনে অনেক ঘোরা ঘোরা ফিল হচ্ছে, তাই সে ভেবে নিয়েছে আজ সারাদিন সে ঘুরবে। প্রতিদিন বারিশের সাথে অফিসে বসে থাকতে ভালো লাগে না, হয় ভার্সিটি, নয়তো বাড়িতে, নয়তো বারিশের অফিসে। এটা যেন তার জীবনের রুটিন হয়ে গিয়েছে। বাড়িতে সকলের সাথে বেশ কাটছে তার দিন হাসি আনন্দে। সাথে রয়েছে বারিশের ভিন্ন রোমান্টিক টর্চার এবং পড়া নামক প্যারা তো রয়েছেই। তবুও খুব ভালো লাগে সব কিছু। আজকাল যেন ভালো লাগা জিনিসটা তরতর করে বেড়ে চলছে তার জীবনে। বাড়ি থেকে অফিসে আজকাল বেশি সময় বারিশের সাথে পার করতে হয় তাকে। যেহেতু ক্লাস নেই, তাই তাকে বারিশের সাথে অফিসে কাটাতে হয়। রূপের কাছে মনে হয় রোজ রোজ এমন অফিসে বসে থাকার চেয়ে ভালো হতো ভার্সিটি কমপ্লিট না করে অফিসে আসা যাওয়া চাকরি নিয়ে নিলে। কিন্তু বললে বারিশের একটি উক্তি চলবে, তোমার থেকে 1 মিনিট দূরত্ব আমার একদম সহ্য হয় না, অধৈর্য কোলবালিশ। আজকে বারিশের অফিসে ইম্পর্ট্যান্ট মিটিং রয়েছে। এখন সে কি বলবে যে আমার কেমন ঘোরা ঘোরা ফিল হচ্ছে, চলুন আজ অফিসে না গিয়ে ঘুরতে যাই। কিন্তু বলল না। বারিশ অফিসের জন্য ফর্মাল লুকে ঘুরে ঘুরে রেডি হচ্ছে। কয়েকবার ভুরু নাচিয়ে জিজ্ঞাসা করলো রূপের কিছু লাগবে কি না। প্রতিবারই রূপ মাথা নাড়িয়ে না বলল। বারিশ রেডি হয়ে রূপকে রেডি হয়ে নিতে বলল। আজকে কি তার অফিসে নিয়ে সংসাজি বসে রাখবে? দূর, ভালো লাগে না। জীবনটা শুকনো বাঁশপাতার থেকেও জঘন্য নিরামিষ করে দিয়েছে। মুখ কালো করে রেডি হতে চলে গেল রূপ। বারিশ রূপের যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে টেবিলের উপর থেকে মোবাইল নিয়ে তার পিয়ে রোহানকে কল করলো। আজকে আফ্রিকার ডিল সাইন হচ্ছে না, সকলকে আগামীকাল আজকের টাইম দিয়ে দিবে। কোনো রকম হেরফের হলে ডিল ক্যান্সেল জানিয়ে দেবে। অপর পাশ থেকে রোহান বলে উঠল, ওকে স্যার, ওনারা চলে এসেছে, আমি জানিয়ে দিচ্ছি বিষয়টি। ওনারা ডিলটি পাওয়ার জন্য মরিয়া হয়ে অপেক্ষা করছে আপনার জন্য। আপনার একটি ডিলের জন্য যত অপেক্ষা করার প্রয়োজন করবে, শুধুমাত্র ডিলটি চাইছে। রোহানের কথা শুনে বারিশ বাঁকা হেসে বলে উঠল, বারিশ খানের সাথে একটি ডিল করতে হলে অনেক অপেক্ষার প্রহর গুনতে হয়। অপেক্ষাকৃত ব্যক্তি আমার খুব পছন্দ। অধৈর্য ব্যক্তি কাজে কখনো সফলতা অর্জন করতে পারে না। আর আজকের রাতের কাজটি সম্পূর্ণ চাই, কোনো যেন ভুল না হয়। প্রতিটি আপডেট সময় মতো দিয়ে থাকবে। রোহানের কথার অপেক্ষা না করে কলটি গট করে কেটে দিল বারিশ। রোহান মনে মনে নিজের স্যারের প্রশংসায় পঞ্চমুখ হয়ে নিজের কাজে মনোযোগ দিল। কথা শেষ করে পেছনে তাকাতে দেখতে পেল রূপ মিররের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিজেকে দেখছে। সাদা রঙের লং গাউনে অসাধারণ লাগছে রূপকে। বারিশ মুগ্ধ নয়নে তাকিয়ে আছে।
রূপের সামনে গিয়ে একটানে নিজের দিকে ঘুরিয়ে কোমর জড়িয়ে ফিসফিস করে বলে উঠল, অসাধারণ লাগছে পরিজান, পুরাই নেশালো। এত করে বারবার মিরর দেখতে হবে না, মিররের নজর লেগে যাবে। আমি চাই না আমি ছাড়া কেউ তোমাকে নজর দিক। বারিশের কথা শুনে রূপ লজ্জায় লজ্জাবতী গাছের পাতার মতো নুয়ে পড়ে। মিনমিন করে বলে উঠল, মিরর কিভাবে নজর দেয়? তার কি প্রাণ আছে? বারিশ নিচু হয়ে কানের কাছে ফিসফিস করে বলল, আছে তো। এই যে হাঁ করে তোমাকে দেখছে, নজর দিচ্ছে, এটা ঠিক না মেরিজান। বারিশের ফিসফিসানো কথা শুনে কেঁপে উঠল রূপ। কিছু একটা ভেবে বড় বড় চোখ করে বলে উঠল, তো দাদিজান বলেছে আয়নাতে জিনভূত থাকে, এরা নাকি সুন্দরী মেয়েদের সৌন্দর্য গায়েব করে দেয়। দেখুন তো আমি কি অসুন্দর হয়ে গিয়েছি কিনা। ইস, এজন্য আম্মি বারবার বলে রূপ বেশি বেশি আয়না দেখবে না। রূপের ভ্রু কুঁচকে নাক ফুলে বাচ্চাদের মতো কথা শুনে আনমনে হেসে দিল বারিশ। রূপের নাক টেনে বলল, আমার রূপজেনের ওপর শুধু আমার নজরদারি চলবে, আর কারণ না। বারিশের কথা শুনে রূপ মাথা নিচে করে হেসে দিল। বারিশ আগের মতো রূপের কোমর জড়িয়ে তাকে পর্যবেক্ষণ করছে। কিছুক্ষণ পর রূপ মিনমিন স্বরে বলল, এই শুনছ? বারিশ আগের মতো স্থির দৃষ্টিতে তাকিয়ে শান্ত গলায় বলল, তোমার ঘুরতে যেতে ইচ্ছে করছে, লং ড্রাইভে যাবে তাই তো? এটাই বলবে। এখন আমরা ঘুরতে বের হব, রাতের ডিনার শেষে বাড়িতে ব্যাক করব। হ্যাপি? বারিশের কথা শুনে রূপ উত্তেজিত হয়ে চোখ বড় বড় করে বলে উঠল, আপনি কি করে বুঝলেন আজকে আমার খুব ঘুরতে ইচ্ছে করছে? রূপের উৎফুল্ল গলার কথা শুনে বারিশ রূপের নাকের সাথে নাক ঘেঁষে আলতো করে কপাল চুমু খেয়ে বলল, খুব বেশি ভালোবাসি তাই। বারিশের কথা শুনে রূপ লজ্জায় মাথা নিচু করে হেসে দিল। বারিশ রূপের লজ্জা মাখা মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে রূপের কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, সো যাওয়া যাক, আপনার ইম্পর্ট্যান্ট মিটিং। বারিশ রূপের কানের পিছনে চুল গুজে দিয়ে শান্ত গলায় বলল, তোমার থেকে বেশি ইম্পর্ট্যান্ট কিছু নেই। রূপ পুনরায় আর কিছু বলল না, মনে মনে খুশিতে গদগদ হয়ে অতপর দুজন মিলে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। অন্যদিকে সানসিত্তিশ আজ ভীষণ খোশ মেজাজে রয়েছে। আজকে তার ইন্টারন্যাশনাল খেলার সেমিফাইনাল ছিল। নির্দ্বিধায় সে ফাইনালে পৌঁছে গিয়েছে। আজকে বিরোধী পক্ষকে খুব জোরে মেরেছে। বাঁচার সম্ভাবনা খুবই কম। বুকের বাম সেটের হাড় ভেঙে গুড়িয়ে দিয়েছে, পায়ের অবস্থা খুব নাজেহাল। এমন ভয়ঙ্কর মার দেখে উপস্থিত সকলের অবস্থা ভয় সিটিয়ে গিয়েছে। নিজের হোটেল রুমে প্রবেশ করতে মিস্টার রিপন এসে বলে উঠল, বস সব তৈরি, আপনি একবার দেখে নিন। সান সিগারেটে ফুঁক দিয়ে সোফায় রাখা বড় বড় খুলে রাখা বক্সগুলোর ভেতরের জিনিসগুলো হাত বুলিয়ে শয়তানি হাসি দিয়ে বলে উঠল, আহ, অপেক্ষা, এই অপেক্ষা জিনিসটা আমার পছন্দ না। খুবই অধৈর্য ব্যক্তি আমি, অপেক্ষা করা মোটেও আমার ভালো লাগে না। ডিলারদের আগাম পৌঁছে থাকতে বলবে, আমার স্বপ্ন আজ বাস্তবায়ন হবে। উফ। একটা ড্রাগসের প্যাকেট ছিঁড়ে নাকের কাছে নিয়ে পাগলের মতো শুকতে লাগলো। মিস্টার রিপন শুকনো ঢোক গিলে সেখান থেকে কেটে পড়ল। টাকার নেশায় মানুষকে কতটা কুৎসিত বানিয়ে তোলে এই সানসিত্তিশ তার পরিষ্কার প্রমাণ। টাকা পৃথিবীতে আছে বলে লালসা ভরা শুকুরের উৎপত্তি হয়। টাকার নেশায় মানুষ মানুষকে ভুলতে বসে, হিংস্র হায়নার ন্যায় ঘায়াল করে। আজকের রাতে খুব ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে, যা মোড় নিবে নতুন কোনো গল্পে। শুরু হবে হাজারো হিংস্রতার রেশারেশি, তৈরি হবে এক নতুন রহস্যের গোলক ধাঁধা। ভালোবাসা অদ্ভুত এক জিনিস, যা জন্ম দেয় নতুন সূচনা, আবার জন্ম দেয় কঠিন হিংস্রতা। শীতের রাত, চারিদিকে ঘন কালো কুয়াশা। কুয়াশার কারণে রাতের আধার আরও বেশি ভয়ানক এবং নিস্তব্ধ এবং নিস্তেজ লাগছে। গা ঝমঝম পরিবেশ, যেন অন্ধকার দৈত্য গ্রাস করতে আসছে ধরনীর বুকে। নীরব রাস্তাঘাট, আশেপাশে মানুষজনের চলাচল কমে এসেছে। অল্প সময়ে যেন মাঝরাত। নিউ ইয়র্কের এই জায়গাটিতে মানুষের আগমন খুবই কম। দূর দূরন্ত কোনো বাড়ি নেই, শুধু বিশাল বড় রাস্তা আর মাঠ। রাস্তার দুই পাশে ছোট ছোট পাহাড়, আর পাহাড়ে রয়েছে বিশাল বিশাল বাঁশঝাড়ের ন্যায় পাহাড়ি গাছ। রাস্তার প্রতিটা কোণাকে আলোকিত করছে স্টেডিয়ামের আলো। নিউ ইয়র্কের শেষ অংশের পরিত্যক্ত এই জায়গাটিতে গাড়ি ঘোড়া খুব কম চলাচল করে। অপরাধ করার জন্য এই জায়গাটি অপরাধীদের জন্য সবচেয়ে মোক্ষম জায়গা। রাতের আধার হলে একদল নর্দমার কীট নেমে আসে শহরের বুকে নিজেদের উদ্দেশ্য হাসিল করার জন্য।
শুশু করে 3টি গাড়ি এসে থামতে সেখান থেকে বেশ কিছু ফরেনি লোক নেমে আসলো। ঘড়ির দিকে তাকে অপেক্ষা করছে আর নিজেদের মাঝে কথা বলছেন। সকলের মাঝে টানটান উত্তেজনা বিরাজ করছে, সাথে রয়েছে সকলের মাঝে ভীষণ ভয়। অপরিচিত জায়গা, যে কোনো সময় বিপদ হানা দিতে পারে এবং তা সময় নেবে না। মিনিট খানেকের মাঝে আরও 2টি গাড়ি সেখানে উপস্থিত হলো। সান সিদ্দিশের গাড়ি দেখতে পেয়ে প্রতিনিধি লোকেরা একে অপরের দিকে তাকিয়ে হেসে এগিয়ে আসলো। গাড়ি থেকে নেমে আসলো মিস্টার রিপন এবং কয়েকজন গার্ড। চারিদিকে কোনো বিপজ্জনক কিছু আছে কিনা ভালো করে পরীক্ষা করে নিলেন। বেশ কিছু কথাবার্তা হওয়ার পর মিস্টার রিপন সানের গাড়ির গ্লাসে টোকা মারতে সেটা কিছুটা খুলে আসে। মিস্টার রিপন ইশারে বুঝিয়ে দিলেন সব ঠিকঠাক। বেশ কিছু সময় পর সান হিরোদের মতো বেশ ভাব নিয়ে গাড়ি থেকে নেমে আসলো। সকলে তার সাথে কুশল বিনিময় করতে চাইলে সে পাত্তা না দিয়ে কোনো সময় অপচয় না করে কাজ করতে শুরু করলো। সান একপাশে দাঁড়িয়ে অ্যাটিটিউডের সাথে সিগারেটে শুকটান দিতে লাগলো। সকলে যখন নিজেদের মাঝে কাজে মগ্ন হয়ে পড়ল, হঠাৎ অন্ধকারের রাস্তাগুলো আলোকিত হয়ে উঠল। সকলে বেশ চমকে চোখে হাত দিয়ে বন্ধ করে নিল। পাহাড়ের পাশ থেকে 10 থেকে 20 জনের মতো কালো পোশাক পরিহিত গার্ডরা চারিদিক থেকে তাদের আটক করে ফেলেছেন। সকলে চারিদিক থেকে তাদের দিকে লাইট মারার কারণে ঠিকভাবে তাকাতে পারছে না কেউ। ধীরে ধীরে আরও অনেকগুলো গার্ড যুক্ত হতে শুরু করলো। এক কথায় সম্পূর্ণ এরিয়া দখল করে নিয়েছে নিজেদের পজিশন মোতাবেক। এমন কিছু উপস্থিতি সবার জন্য খুবই ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করছে। এটা যে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঘটেছে তা খুব ভালো করে ধারণা করেছে সান। হাতের সিগারেটটি মাটিতে ফেলে পা দিয়ে পিষে ফেলল। রাগে মাথা খারাপ হয়ে যাচ্ছে তার। চোখ বন্ধ করে এদিক সেদিক করে কটমট দৃষ্টি নিক্ষেপ করে সকলের দিকে, দিক বেদিক না করে নিজ গাড়িতে উঠে বসে সঙ্গে সঙ্গে গাড়িটি অপোজিট সাইড দিয়ে শুশু করে বেরিয়ে যায়। তার পাশাপাশি তার লোকদের গাড়িটিও বেরিয়ে যায়। এতক্ষণে সকলকে আটক করে ফেলেছে গার্ডরা। বারিশের পূর্ব পরিকল্পনা অনুযায়ী সকলকে আটক করতে সক্ষম হয়েছে বারিশের গার্ড। সানের লোকেরা কিছুটা দূরে ছিল বিধায় তাদের ঠিকভাবে কারো চোখে পড়েনি, যার কারণে পালাতে সক্ষম হয়েছে। কোটি টাকার ড্রাগস মাটিতে পড়ে ধূলিসাৎ হয়ে গিয়েছে। সকলকে নিয়ে গার্ডরা রওনা হলো নিজেদের কাজের জায়গায়। আজকে আবার নতুনভাবে নতুন কোনো নিয়মে এদের শাস্তি দিয়ে আগামীকাল এর হেডলাইন তৈরি করবে। কালো বিজনেস জগতের আরও কিছু নিকৃষ্ট জীব নিঃশেষ হয়েছে। কুয়াশা মোড়ানো শীতের রাতে প্রিয়জনের সাথে এক চমৎকার সময় কার না ভালো লাগে। এ যেন রূপকথায় মোড়ানো সব কিছু। শোষ করে বাতাসে রূপের অবাধ্য পাতলা সিল্কি চুলগুলো উড়িয়ে দিচ্ছে, আর বারিশ বারবার নিজের আলতো হাতে সে চুলগুলো কানের পিছনে গুঁজে দিচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে তার শুধুমাত্র রূপজানের চুল ঠিক করে দেওয়া, বিন্দুমাত্র অসুবিধা যাতে স্পর্শ করতে না পারে সেগুলো দেখায় তার একমাত্র মূল্যবান এবং প্রধান কাজ। রূপের সেদিকে কোনো মন নেই। সে তো মুগ্ধ নয়নে রাতের আকাশ দেখতে ব্যস্ত। খুব ফিল করে সব কিছু উপভোগ করছে সে। বারবার হাত নাড়িয়ে এটা সেটা দেখাচ্ছে বারিশকে। বারিশও খুব মনোযোগ সহকারে প্রতিটি কথা শুনছে এবং রূপকে এটা সেটার সাথে পরিচিত করাচ্ছে। আজ যে সারাদিন অনেক জায়গায় ঘুরেছে দুজন, তাই রূপ ভীষণ খুশি আজ। প্রিয় মানুষের সাথে ছোট ছোট জিনিস উপভোগ করার মতো আনন্দ আর কিছুই হতে পারে না। আর বারিশ তো তাকে বিশাল বিশাল আনন্দের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। তার প্রতিটা দিন হচ্ছে খুব স্পেশাল, সুন্দর আর আনন্দদায়ক। রূপের কাছে সবসময় মনে হয় সে যেন এক স্বপ্নপুরীতে আছে, সব কিছু কেমন স্বপ্নময়। তার ইচ্ছে করছে সময়টাকে এখানেই থমকে দিতে। সময়টা যদি এখানেই থেমে যেত তাহলে কতই না ভালো হতো। বারিশের দিকে তাকিয়ে দেখলো সে মোবাইল স্ক্রল করছে। তাকে তাকাতে দেখে মুচকি হেসে কপালে চুমুখে বলল, কেমন লাগছে? রূপ চমৎকার হেসে বলল, অসাধারণ লাগছে, খুব 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 ভালো লাগছে, থ্যাংক ইউ। বারিশ হেসে বুকে জড়িয়ে নিল, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, ক্লান্ত লাগছে অনেক তো হলো, এইবার বাড়ি যাওয়া যাক। খুব ভালো লাগছে, আরও কিছু সময় থাকতে চাই প্লিজ। বারিশ রূপের দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে রইল, আর কিছু বলল না। রূপ বারিশের বুকে মাথা রেখে বাইরের দৃশ্য দেখতে লাগলো। জীবনের স্পেশাল মুহূর্তগুলো আটকে রাখা গেলে সবার প্রথমে রূপ সেগুলো কাঁচের বোতলে বন্দি করে রাখত। যখন ইচ্ছে করবে তা খুলে খুলে দেখত। কথাগুলো ভেবে আনমনে হেসে দিল রূপ। হঠাৎ করে কেমন জানি হালকা হালকা ভয় হচ্ছে মনে। কারণটা তার অজানা।
সে জানে বারিশ থাকতে একটা ফুলের টোকা পড়তে দিবে না তার গায়ে। তাহলে এমন হঠাৎ ভয় পাওয়ার কারণ কি? রূপের জীবনে যা ঘটবে তা শুধু বারিশের সাথে সম্পৃক্ত। যার সীমানায় বারিশ, সেখানে কিছু বারিশের পিঠ পিছনে হতেই পারে না। যা হবে সম্পূর্ণ বারিশের তৈরি করা সীমানায় হবে। তাই সেখানে রূপের ভয় পাওয়া নেহাত হাস্যকর আর বোকামি। বারিশের রাজ্যে এসে কেউ রূপকে আঘাত করার মানে নিজের মৃত্যুকে সন্দিহান করা। বারিশের বিছানা জালে পা ফেলা। ভীষণ চতুর সুদর্শন এই ব্যক্তিটি রহস্যে ঘেরা, যার সম্পূর্ণটা জুড়ে শুধু রহস্য, রহস্যর গন্ধ। মোবাইলের টিং টং আওয়াজ হতে বারিশ মোবাইলের স্ক্রিনের দিকে গম্ভীর দৃষ্টিতে এক পলক দেখে রূপের দিকে তাকালো। রূপ তার বুকে মাথা রেখে নিজের মতো করে বাহিরের জাঁকজমকপূর্ণ দৃশ্য দেখছে। মাঝে মাঝে আলোকিত রাস্তার ভিডিও করে নিচ্ছে। বারিশ রূপের কানে ইয়ারফোন লাগিয়ে রূপের মোবাইলে কানেক্ট করে দিল। রূপ মাথা তুলে তাকাতেই বারিশ মৃদু হেসে গান প্লে করতে বলল, কিন্তু বিনিময়ে রূপ কিছুটা হেসে গান প্লে করে শুনতে লাগলো। বারিশ মাথায় হাত বোলাতে বোলাতে গম্ভীরভাবে মোবাইলের দিকে তাকিয়ে বাঁকা হেসে কল রিসিভ করলো। কল রিসিভ হতে অপর পাশ থেকে ভীতু কণ্ঠে বলতে লাগলো, স্যার, কাজ হয়ে গিয়েছে, কিন্তু বিরোধী পক্ষের একদলকে আটক করা যায়নি, ওরা পালিয়ে গিয়েছে। আমাদের লোকজন ছড়িয়ে পড়েছে, খুব শীঘ্রই যেখানে লুকাবে না কেন ঠিক আপনার সামনে হাজির করাবো। লোক আর মাল দুটো এখন আমাদের হাতে। বারিশ দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করে নিল। কিছু একটা ভেবে বাঁকা হেসে বলল, পালিয়ে যাবে কোথায়? যার প্রতি আমার নজর পড়ে যায়, আমার অনুমতি ছাড়া এই দেশের বাইরে বের হওয়া একদমই অসম্ভব হয়ে পড়বে তার জন্য। এখানে আসবে নিজ মর্জিতে, কিন্তু যাবে আমার মর্জিতে। তল্লাশি জারি রাখবে 24 ঘন্টা, এদের মূল কিট আমার চাই। কথাটা বলে গট করে মোবাইলটা রেখে দিল বারিশ। রূপ এক মনে গান শুনছে, সেদিকে তাকিয়ে স্বস্তি নিঃশ্বাস ফেলল। নিঝুম অন্ধকার রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে সানের লোকেরা। গাড়ির ছাদের উপরে শুয়ে একের পর এক সিগারেটে ফু দিচ্ছে সান। এলোমেলো চুল, রক্তিম মুখমণ্ডল, শার্টের গোছানো ভাব আগের মতো নেই। এক কথায় খুবই ভয়ঙ্কর লাগছে তাকে। মাথা নিচু করে তার লোকেরা দাঁড়িয়ে আছে। মিস্টার রিপন থরথর করে কাঁপছে। তার একদমই এসব বিষয়ে ধারণা ছিল না, আর বুঝতে বাকি রইল না এই লোক আসলে কারা। বারিশ খানকে সে খুব ভালো করে জানেন। নিজের পায়ে হেঁটে মৃত্যুর দরগায় পৌঁছে গিয়েছেন তিনি। বারিশ খান মানে আতঙ্কের আরেক নাম। এখন কি করবেন তিনি? ভয়ে কলিজার সব পানি শুকিয়ে গিয়েছে। আপাতত সানের দৃষ্টি তার উপর নেই, পাশে উপস্থিত এক ক্লায়েন্টের ওপর। না হলে এতক্ষণে এর হাতে মারা পড়ত সে। কি করে বলবে বারিশ খানের কথা? যত দ্রুত সম্ভব সানকে বলতে হবে এবং এখান থেকে এবং এই দেশ থেকে প্রস্থান করতে হবে জলদি। না হলে একটাও জীবন নিয়ে বাড়ি ফিরতে পারবে না। তিনি নিজেও জানেন না আজও এটা সম্ভব কিনা। ডিলারদের মাঝে একজন বেঁচে ফিরেছে। সেই ভদ্রলোক কটমট করতে করতে সানের উদ্দেশ্য করে বলল, ইংরেজি ভাষা আমি বাংলায় লিখছি। কি হয়েছে মিস্টার সান সিদ্দিশ? আপনার এত এত কাজের সুনাম কোথায় গিয়েছে? শুধুমাত্র আপনার উপর বিশ্বাস রেখে 2 দেশ পেরিয়ে এখানে এসেছি এই ক্ষতির জন্য। আর এত এত রেকর্ড কোথায় গিয়েছে? সেই তো কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়ে এসেছেন, সাথে সব লস, এবং আমার সাথীদের আটক হতে হয়েছে। এই ক্ষতি আপনাকে পোষাতে হবে বলে দিচ্ছি। লোকটির কথা শুনে উপস্থিত সকলে থরথর করে কাঁপছে। কি বলছে এই লোক? স্বয়ং সান সিদ্দিশকে এসব বলছে? ছায়ানটের সামনে এমন কথা বলার দুঃসাহস কারণ নেই। আজ এই লোক আর বাঁচবে না, এর মাথা কেটে বক্সিং খেলবে সান। বুদ্ধি লোপ পেয়েছে, তাই মৃত্যুকে আপন করার জন্য পা বাড়াচ্ছে মৃত্যুর দিকে। তিনি যেন আজ ভুলে বসেছে কি বলছেন এবং কাকে বলছেন। সান সিদ্দিশের মতো ক্যাটাগরির সাইকোর সাথে এমনভাবে কথা বলছেন, যখন বুঝতে পারলো সে কি করেছে, হঠাৎ বুকের মাঝে খুব জোরে লাথি অনুভব করলো। ধরাস করে মাটিতে লুটিয়ে পড়ল। উপস্থিত সকলে যেন এটার জন্য অপেক্ষা করছিল, উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রইল মাটিতে লুটিয়ে পড়া লোকটির দিকে। সান রাগে পাগলের মতো লোকটিকে মারতে লাগলো। প্রথম থেকে রাগ তার কন্ট্রোলের বাইরে। তার উপর এমন কথা যেন কাটা ঘায়ে নুনের ছিটে। 4 জন লোককে ইশারা করতে লোকটির হাত দুজন করে শক্ত করে আটক করে নিল। নিজের মৃত্যুকে এত কাছ থেকে দেখে লোকটি উচ্চস্বরে চিৎকার করে কান্না করছে, ছটফট করছে। সান এইবার পাগলের মতো হেসে হাতের সিগারেট শেষে টান দিয়ে হাঁটু মুড়িয়ে বসে পড়ল। লোকটি তার কাছে জীবন ভিক্ষা চাইছে। সেদিকে তাকিয়ে বাঁকা হেসে হাতের সিগারেটটি লোকটির বুকের সাথে খুব শক্ত করে চেপে ধরল, যার কারণে দ্বিগুণ জোরে চিৎকার করে উঠল।
সান ধমকে বলে উঠল, কি বলেছিলে? আমি কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়ে এসেছি? আমাকে অপমান করেছিস? দ্য সান সিদ্দিশ গ্রেটকে এর জন্য তোর মৃত্যুকে উপহার করা হলো। খুব একটা কষ্ট হবে না, খুব সুখ সুখ অনুভূতি হবে, আই প্রমিস। নাও হ্যাপি? গালে হাত দিয়ে হালকা থাপ্পড় মেরে কথাগুলো বলল। সানের কথা শুনে লোকটি কেঁদে কেঁদে মাফ চাইছে, তার জীবন না নেওয়ার অনুরোধ করে ভিক্ষা চাইছে। সান হিংস্র হায়নার ন্যায় উঠে দাঁড়িয়ে পা এবং গলায় খুব শক্ত করে চাপ দিতে লাগলো। ব্যথায় লোকটি এক বিন্দু নড়াচড়া করতে পারছে না। নিষ্ঠুর পশুগুলো তার হাত পা আটকে রেখেছে। একটু ছটফট করে এরা মরতে দিবে না, হায় কি নিষ্ঠুর। সান সারা মুখ পায়ের বুট জুতা দিয়ে পিষিয়ে দিচ্ছে, থেতলে দিচ্ছে। মিস্টার রিপন ভয়ে ভয়ে গাড়ি থেকে বেশ কিছুটা বড় ছুরি নিয়ে এসে সানকে দিতে, সেটা নিয়ে জীবিত অবস্থায় পিস পিস করে এক একটা অঙ্গ কাটতে লাগলো নিখুঁতভাবে। তাকে দেখে কোনো ভয়ানক পশুর চেয়ে কম লাগছে না। লোকটি মারা গিয়েছে অত্যাচার সহ্য করতে না পেরে। পাপের ফসল পাপীকে ধ্বংস করে। অন্ধকার জগৎ কখনো সুখের হয় না। এই তো লোকটির পাপের ফসল, তাকে একাই ভোগ করতে হলো। কাটা শেষ হলে সানের লোকেরা লোকটিকে প্যাকেট করে নিল, সাথে সম্পূর্ণ জায়গা পরিষ্কার করে নিয়েছে। দেখে মনে হওয়া অসম্ভব এখানে মার্ডার হয়েছে। সানের সম্পূর্ণ শরীরে রক্তে ভেজা, খুব বিদঘুটে লাগছে। হাতে সিগারেট জ্বালিয়ে টান দিতে নিবে, তখন কিছু পড়ার শব্দে সেদিকে তাকালো। পাশ থেকে রিপন বলে উঠল, বস, মেয়েটি আমাদের সব কাজ দেখে নিয়েছে, সাথে ভিডিও। সবাই হিংস্র দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে বড় গাছটির নিচে পড়ে থাকা একটি মেয়ের দিকে। এত সময়ের সকল কর্মকাণ্ড গাছের আড়াল থেকে ভিডিও করছিল মেয়েটি। কত বড় সাহস এই মেয়ের! নিশ্চয়ই মরার পাখা গজিয়েছে তার। মেয়েটি সকলকে তার দিকে তাকাতে দেখে ভয়ে আরও সিটিয়ে যায়। এতক্ষণ অনেক কষ্টে নিজেকে আটকে রেখেছিল, অবশেষে তাকে ভয়ানক পশুগুলোর নজরে পড়তে হলো। আজকে তার জীবনের শেষ দিন হতে চলেছে। বিষয়টি ভাবতেই মেয়েটির শরীর কাঁপিয়ে কেঁদে উঠল। সান দাঁত চেপে ভয়ানক হেসে কাঁধ বাঁকা করে মেয়েটির দিকে তাকালো। তা দেখে ভয়ে বসা অবস্থায় কয়েক কদম পিছিয়ে গেল মেয়েটি। সান সিদ্দিশ এর হিংস্র নজরে পড়ে বড্ড বেশি ভুল করে ফেলেছে। এমন একটি পরিস্থিতিতে পড়া কতটা ভয়ানক তা বলে বোঝানো মুশকিল। সান আগের ন্যায় দ্বিগুণ হিংস্র হয়ে নিচে পড়ে থাকা ছুরিটি উঠিয়ে মেয়েটির দিক বরাবর ছুঁড়ে মারল। মেয়েটি ভয়ে সাথে সাথে সরে যাওয়ার ফলে একটুর জন্য গর্দান যায়নি, সামান্য বাহু ছুঁয়ে গিয়েছে, যার থেকে ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগলো। সান পুনরায় শয়তানি হাসি দিয়ে বলে উঠল, ইয়োর লাক বেবি, বাট লাক উইল নট গিভ ইউ, আই উইল পট ইউ টু স্লিপ টুডে। সানের কথাটি শুনে মেয়েটি ভয়ে ঘেমে একাকার হয়ে গিয়েছে। না, তাকে বাঁচতে হবে। নিচে পড়ে থাকা নিজের মোবাইলটি হাতে নিয়ে কাউকে কিছু বুঝে ওঠার আগে যেদিক থেকে এসেছিল সেদিক দিয়ে স্যুট লাগায়। তাকে পালাতে দেখে সান ক্রোধিত হয়ে সকলের উদ্দেশ্য করে চিৎকার করে বলে উঠল, জাস্ট কিল দিস এশিয়ান গার্ল। তার কথা মতো কয়েকজন ছুটে গেল মেয়েটির পিছন পিছন। হিংস্র হায়নার ন্যায় ছুটে চলছে মেয়েটির পেছন পেছন। আজকে মেয়েটিকে দুনিয়ার মায়া ত্যাগ করে উপরে পাঠিয়ে দেবে, তারপর এরা থামবে। সান রাগে গজগজ করতে করতে নিজের গাড়িতে উঠে বসে। এখন তার ঔষধ সেবন করার প্রয়োজন। প্রচণ্ড মাথা ব্যথা করছে। এখন কয়েকটা খুন করতে পারলে ক্ষান্ত হতো সে, কিন্তু এখন সরাসরি এমন কিছু করা যাবে না। সামনে তার ফাইনাল ইন্টারন্যাশনাল খেলার দিন চলে এসেছে, তাই এখন থেকে যথাযথ নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে। অন্যদিকে মেয়েটি নিজেকে বাঁচানোর জন্য ছুটে চলেছে শূন্য রাস্তা জুড়ে। নীরব রাস্তা, কোনো গাড়ির ছিটে ফোটাও নেই, নিস্তব্ধ রাস্তা, কুয়াশায় মোড়ানো চারিদিক। মেয়েটি দৌড়াচ্ছে আর পেছনে তাকাচ্ছে এই লোকগুলো তাকে ধরে ফেলবে বলে। প্রতিটি লোকের হাতে বড় বড় ছুরি, যা সিকসিক করছে, পেছন থেকে ঝংকার দিয়ে তাকে থামতে বলছে। মেয়েটি কোনো রকমে নিজের শক্তি লাগিয়ে ছুটতে লাগলো। যে করে হোক তাকে বাঁচতে হবে এবং এই ভিডিও পুলিশের হাতে দিতে হবে। সবাই তো জানুক বিখ্যাত খেলোয়াড় সান সিদ্দিশ কতটা জঘন্য মানের, কতটা হিংস্র পশুর মতো একটি মানুষকে হত্যা করলো। তার এমন অপকর্মের কারণ যে করে হোক জানাতে হবে এবং নিজেকেও বাঁচতে হবে। আল্লাহর কাছে প্রার্থনা করছে সে যেন বেঁচে যায় এই হিংস্র হায়নার দলের হাত থেকে। মেয়েটি একটি ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে লোকগুলোর নজর থেকে বাঁচার জন্য। লোকগুলো এদিক সেদিক তাকিয়ে মেয়েটিকে না পেয়ে একে অপরকে ইশারা করে ক্ষিপ্ত নজরে এদিক সেদিক করে সেখান থেকে প্রস্থান করে।
লোকগুলোকে যেতে দেখে মেয়েটি মুখ চেপে কেঁদে উঠল। মেয়েটির নাম রাত্রি। আজ বেস্ট ফ্রেন্ডের জন্মদিনের পার্টি ছিল, যার কারণে ভীষণ রাত হয়ে গিয়েছে ফিরতে। এরই মাঝে বিপত্তি ঘটে যখন মাঝ রাস্তায় গাড়িটা নষ্ট হয়ে যায়। গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় হেঁটে বাড়ি ফিরছিল। নীরব রাস্তায় হঠাৎ দেখা হলো রাস্তার থেকে দূরে দাঁড়িয়ে থাকা কিছু লোক। তাদের থেকে সাহায্য নেওয়ার জন্য এগিয়ে আসতে দেখতে পেল বিখ্যাত খেলোয়াড় সান সিত্তিশকে। এই অসাধারণ প্লেয়ারকে সে বেশ পছন্দ করে, তাই তো এগিয়ে যাচ্ছিল তার দিকে। কিন্তু তখনই ঘটে সেই নির্মম ঘটনা, যা তার ধারণার বাইরে ছিল। কি জঘন্যভাবে একটা মানুষকে মারছে সান। একটি জীবন্ত মানুষকে পিস করে ফেলছে ধারালো অস্ত্র দিয়ে। ভয়ে শিউরে ওঠে সে, থর থর করে কাঁপতে লাগলো। অন্য কেউ হলে এমন নির্মম ঘটনা দেখলে ভয়ে ছুটে পালাতো, না হয় জ্ঞান হারিয়ে ফেলতেন। কারোর বা ভয়ে মৃত্যু নিশ্চিত, এতটা জঘন্য আর ভয়ানক দৃশ্য ছিল। তবুও সে নিজেকে শক্ত করে গাছের আড়ালে দাঁড়িয়ে চোখ বন্ধ করে এমন নির্মম দৃশ্য নিজের ক্যামেরায় বন্দি করে নিয়েছে। কিন্তু হঠাৎ গাছের শিকড়ে পা বেঁধে পড়ে যায়। শরীর স্কার্ফ দিয়ে মুখের ঘামটুকু মুছে নিল। এই অতি শীতেও সে তরতর করে ঘামছে। আশেপাশে চোখ বুলিয়ে ওই বদলোকগুলোর মাঝে কাউকে দেখতে না পেয়ে সচেতনভাবে উঠে সেখান থেকে পুনরায় ছুট লাগালো লোকগুলো থেকে বাঁচানোর জন্য। তুমি কি জানো তুমি আমার কাছে কি? তুমি আমার হৃদয়ে থাকা সুপ্ত বাসনা, এক অপূর্ণ ইচ্ছে একটিবারের জন্য আমার অস্তিত্ব খুব কাছে থেকে উপলব্ধি করার। বারিশের শীতল কণ্ঠের প্রতিটি কথা খুব মন্ত্রমুগ্ধ হয়ে শুনছে রূপ। অন্ধকার রাত, চারিদিকে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা পরিবেশ প্রতিটি মুহূর্ত আরও রোমাঞ্চকর করে তুলছে। প্রেমিক প্রেমিকার জন্য যেন ভালোবাসায় মোড়ানো রাত। বারিশ রূপসাকে পেছন থেকে জড়িয়ে ধরে চুলে মুখ গুজে দাঁড়িয়ে আছে। তারা এখন নিউ ইয়র্কের বিশাল সেতুর উপর দাঁড়িয়ে রাতের অন্ধকারে ভালোবাসা আদান প্রদান করছে প্রকৃতির মাঝে। প্রকৃতির এমন সুন্দর অনুভূতি উপভোগ করছে রূপ। আর বারিশ সে তো রূপে মগ্ন। তাদের থেকে কিছু দূরে দাঁড়িয়ে আছে গার্ডরা। আজকে এই গভীর রাত যেন সামান্য মনে হচ্ছে রূপের কাছে। দুজনে মন খুলে নিজেদের মতো মগ্ন হয়ে আছে সময়টাকে গভীরভাবে উপভোগ করার জন্য। রূপ নিচের চিকচিক করা পানির দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, বাহ, বেশ কাব্যিক ভাষায় কথা বলছেন। বারিশ চুলে নাক ঘষে রূপের ঘাড়ে থুতনি রেখে ফিসফিস করে বলল, কি করি বলো তো রূপজান? ভালোবাসা দা বারিশ খানকে কবি বানিয়ে দিয়েছে। বারিশের এমন ধারা কথা শুনে রূপ কিটকিট করে হেসে উঠল। বারিশ সেদিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। এই মেয়েটা তাকে দিনকে দিন পাগল করে দিচ্ছে। বারিশ বাঁকা হেসে বলে উঠল, ইস, এমন করে হাসতে নেই রূপজান, ইচ্ছে করে কামড়িয়ে কামড়িয়ে খেয়ে ফেলি তোমায়। বারিশের কথা শুনে রূপ বারিশের দিকে ঘুরে রাগী দৃষ্টিতে তাকিয়ে বুকে চিমটি কাটল। তা দেখে বারিশ উচ্চস্বরে হেসে উঠল। রূপের কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিল। হালকা দুলি বলে উঠল, এই তুলতুলে নরম হাতে আমার বিন্দুমাত্র আঁচড় কাটবে না, তাই শুধু শুধু নিজের শক্তির অপচয় করে লাভ হবে না রূপজান। রূপ বারিশের কথা শুনে মুখ ভেংসি কাটল। তা দেখে বারিশ গাল টিপে বলে উঠল, এমন বাচ্চাদের মতো গাল বাঁকা করছো কেন? রূপ বারিশের দিকে তাকে মুচকি হেসে বলল, আমার ইচ্ছে আপনাকে কেন বলতে হবে? আর এটা মুখ বাঁকা নয়, ইটস মুখ ভেংসি। এই দেখুন এমন করে। পুনরায় বারিশের সামনে মুখ ভেংসি কাটে। বারিশ মাথা দুলিয়ে হালকা হাসল। পিচ্চি রূপ যেন আগে যেমন ছিল এখন সে আগের মতোই আছে, যাকে সে সেই অল্প বয়সে নিজের করে পাওয়ার বাসনায় কাতর হয়ে উঠেছিল। বারিশ রূপের নাক টেনে শান্ত গলায় বলল, বুঝতে পেরেছি ম্যাম। তো এখন কি বাড়ি যাওয়া লাগবে নাকি? এখানে থাকার পরিকল্পনা আছে? ঘুম পাচ্ছে না? রূপ মাথা দুলিয়ে বলে, ঘুম পাচ্ছে না, আর বাড়ি যাওয়ার প্রয়োজন নেই। আজ আমরা বরং সারা রাত এখানেই থাকবো, কেমন? রূপ খুশি হয়ে বলল। বাড়ির শান্ত দৃষ্টিতে রূপের দিকে তাকিয়ে রূপের জ্যাকেটের হুডিটা ভালোভাবে লাগিয়ে গাল টেনে বলল, না, এখনই বাড়ি যাবে, খুব ঠান্ডা পড়ছে, সো চলো। রূপ বারিশের কপালের সামনে পড়ে থাকা সিল্কি চুলগুলো আলতো হাতে ঠিক করে নাক ফুলিয়ে বলল, আরও থাকতে চাই, এত সুন্দর আবহাওয়া, খুব দারুণ লাগছে, প্লিজ। বারিশ মুগ্ধ দৃষ্টিতে রূপের কাজকর্ম দেখছে। মৃদু হেসে নরম কণ্ঠে বলল, আবার আগামীকাল আসবে, এখন চলো। রূপ আর নিষেধ করল না, হেসে বলল, ঠিক আছে। রূপ বারিশ গাড়ির দিকে যেতে নিবে, হঠাৎ কোথা থেকে একটি মেয়ে এসে সজোরে রূপের সাথে ধাক্কা খেল।
রূপ কিছুটা ভয় পেয়ে পিছিয়ে গেল, হালকা ব্যথা পেয়েছে। হঠাৎ এমন হয়। বারিশ এমন হওয়া জলদি রূপকে নিজের সাথে জড়িয়ে নিলেন। উত্তেজিত হয়ে রূপকে পরোক্ষ করতে লাগলো কোথাও ব্যথা পেয়েছে কিনা। বারবার ব্যস্ত হয়ে দেখছে আর বলছে কিছু হয়েছে কিনা। বারিশকে এমন করতে দেখে রূপ মৃদু হেসে বারিশকে শান্ত হতে বলল। এতক্ষণে মেয়েটিকে গার্ডরা চারিদিক থেকে আটক করে ফেলেছে। মেয়েটি আর কেউ নয়, বরং রাত্রি নামের মেয়েটি, যে এতক্ষণ গুন্ডাদের হাত থেকে বাঁচার জন্য পালিয়ে এসেছিল। পালাতে পালাতে রাস্তায় বারিশদের দেখে আশার আলো ফুটে ওঠে মনে। বারিশের কাছে এই প্রমাণটা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ এসব অপরাধীদের অপকর্মের বিচার বারিশ খুব নিষ্ঠার সাথে করবে, তা তার পূর্ব ধারণা রয়েছে। বারিশ অন্যায়কারীর স্বয়ং মৃত্যু, তাই সাত পাঁচ না ভেবে তাদের দিকে ছুটে আসে। গার্ডরা আটকানোর আগে তাদের মাছ দিয়ে রূপ বারিশের মাঝে উপস্থিত হতে নিয়ে রূপের সাথে ধাক্কা খেল। বারিশ কটমট দৃষ্টিতে গার্ডদের দিকে তাকালে তারা ভয়ে মাথা নিচু করে নিল। বারিশ ঘাড় বাঁকা করে মেয়েটির দিকে রাগে দৃষ্টি নিক্ষেপ করে মেয়েটি ভয়ে কাঁপতে লাগলো। আজকে ভয়ে ভয়ে এই মেয়ের জীবন চলে যাবে। বারিশের সামনে আসা যেখানে ভয়ের কারণ আর দুষ্কর, সেখানে তার সামনে তার বউয়ের সাথে ধাক্কা খেতে হলো এই মেয়েকে। এইবারের নিস্তার নেই। বারিশ রেগে ঝংকার দিয়ে বলে উঠল, হে স্টুপিড, তোমার সাহস কী করে হয় এখানে আসার? বারিশের ধমক শুনে মেয়েটি ভয়ে এবার কেঁদে দিল। বারিশ রূপের দিকে তাকিয়ে দেখলো সে তার দিকে ভীত দৃষ্টিতে তাকিয়ে আছে। তা দেখে বারিশ চোখ বন্ধ করে নিজেকে শান্ত করতে লাগলো। পুনরায় চোখ খুলে দাঁতে দাঁত চেপে গার্ডদের উদ্দেশ্য করে বলল, ওনার সমস্যার কথা জেনে তাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে, যাতে কোনো সমস্যা না হয়। মেয়েটির দিকে তাকে গম্ভীর গলায় বলল, পরবর্তী সময় এত রাতে এই এরিয়া যেন না দেখা যায়। মেয়েটি মাথা নাড়িয়ে সায় জানালো। সেখান থেকে যাওয়ার পূর্বে সকলের অগোচরে হাতের মোবাইলটি মাটিতে পড়ে থাকা রূপের পার্সের ওপর খুব সাবধানের সাথে রেখে দিল। তখন ধাক্কা খাওয়ার সময় রূপের পার্সটি মাটিতে পড়ে যায়। মেয়েটি মোবাইল রেখে একবার ভীতু দৃষ্টিতে রূপের দিকে তাকাতে মৃদু হাসি উপহার দিল রূপ। গার্ডের সাথে মেয়েটি চলে যায় আর দুজন গার্ড বারিশদের গাড়ির দরজা খোলে আর গাড়িতে উঠে বসে দুজনে। একজন গার্ড রূপের পার্সটি মাটি থেকে তুলে সেখানে পড়ে থাকা মোবাইলটি রূপের মনে করে ব্যাগের ভেতর রেখে দিয়ে সেখান থেকে প্রস্থান করলো।